সবাইকে স্বাগত নতুন একটি ক্লাসে। আমরা পড়ছিলাম ভারতের জলবায়ু। তো সে সম্পর্কে অলরেডি আমরা দুটো লাইভ ক্লাস করে ফেলেছি। আজকে জলবায়ু চ্যাপ্টারের আমার পক্ষ থেকে শেষ ক্লাস। এরপর যদি কারো কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করবে, আমি তার উপর বেস করে আলাদা ক্লাস নেওয়ার চেষ্টা করব। কিন্তু রেগুলার লাইভ ক্লাসের এই চ্যাপ্টার থেকে এটাই শেষ ক্লাস। তাহলে আজকে মূলত আমরা তিনটি বিষয় আলোচনা করব, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। বড় প্রশ্ন আসতে পারে বা শর্ট প্রশ্ন, যাই হোক এখান থেকে কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। সেই জন্য আলাদা করে আমি তিনটি বিষয় তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। তার মধ্যে প্রথম যে বিষয়, আমরা মোটামুটি তিনটি বিষয় কি কি আগে বলে দিই। একটা হচ্ছে পর্বত বা ভারতের যে সমস্ত ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পর্বত। এই পর্বত কি করে ভারতের জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে, এটা প্রথম। দ্বিতীয়, ভারতের করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, কেন হয় তার কারণ। এবং তৃতীয় যে বিষয়টি আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে রাজস্থানে থর মরুভূমি সৃষ্টির কারণ। এই তিনটি বিষয় কিন্তু আমি যখন ভারতের জলবায়ু প্রথম ক্লাসটা নিই, আমি কম বা বেশি যা হোক একটু হলেও আলোচনা করে দিয়েছি। তাহলে ওই ক্লাসটা যারা করেছো তারা অলরেডি জানো। তবু আমি স্পেশালি তিনটি বিষয় আলাদা করে আলোচনা করছি, যদি এখান থেকে কোনো রকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে যাতে তোমাদের উত্তর করতে সুবিধা হয়। তো চলো শুরু করা যাক। আমরা তাহলে এই তিনটি বিষয় আজকে পড়ব। তাহলে প্রথম যে বিষয়টি আজকে আমরা আলোচনা শুরু করব সেটা হচ্ছে ভারতের জলবায়ুতে পর্বতের প্রভাব। তাহলে আমরা এখানে মূলত তিনটি পর্বতের প্রভাব আলোচনা করব। একটা আমরা এখানে দেখতে পাচ্ছি হিমালয়, একটা পশ্চিম ঘাট, একটা পূর্ব ঘাট। তাহলে তিনটি পর্বত কি করে ভারতের জলবায়ুকে প্রভাবিত করে চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, একবার আমি একটা সেটিং করি, তারপর আমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ভারতের আমরা জলবায়ুগত মানচিত্র বলতে পারি। ভারতের জলবায়ু যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে তার উপর নির্ভর করে তৈরি করা একটা মানচিত্র। তাহলে এখানে আমরা তিনটি পর্বতের মূল বৈশিষ্ট্য আলোচনা করব, বা তারা কি করে ভারতের জলবায়ুকে প্রভাবিত করে সেটা আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে হিমালয়। আমরা দেখতে পাচ্ছি হিমালয় পর্বতটি এরকম একটি জায়গায় অবস্থান করছে। আচ্ছা, এরপর পশ্চিমঘাট পর্বতমালা, সেটা আমরা দেখতে পাচ্ছি এরকম একটি জায়গায় অবস্থান করছে। আর পূর্বঘাট পর্বতমালা সেটা এরকম একটি জায়গায় অবস্থান করছে। তোমরা প্রথম থেকে যারা আমার ক্লাস করছো তারা এগুলোর অবস্থান জানো। অ্যাকচুয়ালি এগুলোর অবস্থান তোমাদের জেনে রাখা প্রয়োজন, কারণ ম্যাপ পয়েন্টিং এ কাজে লাগবে। তো এগুলো কিন্তু জানবে, মানে অন্তত স্কিপ করো না, বোঝার চেষ্টা করো। আর আমি আমার একটা অনুরোধ করব, যারা ক্লাসে আজকে প্রথম জয়েন করেছো সে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা অন্তত করো, তাহলে দেখবে অন্তত পরীক্ষা এখান থেকে যা প্রশ্ন আসুক তোমাদের অসুবিধা হবে না। তো চলো আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে হিমালয় পর্বত কি করে ভারতের জলবায়ুকে প্রভাবিত করে। দেখো, হিমালয় পর্বত ভারতের উত্তর দিকে এখানে ধনুক আকৃতিতে অবস্থান করছে। এবার হিমালয় পর্বত কিন্তু ভারতের শুধু উত্তরে এই অংশটা নেই। আমরা এখানে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দেখতে পাচ্ছি এটা কিন্তু হিমালয়েরই বর্ধিত রূপ। এখানে হিমালয় আমরা বলতে পারি এই পর্যন্ত বিস্তারিত, যদিও এখানে এই জায়গাটা যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ সেটা অনেকটা সমুদ্রের তলদেশে রয়েছে, কিন্তু এখানে বিভিন্ন আইল্যান্ডগুলো রয়েছে, সেগুলো কিন্তু হিমালয়ের বর্ধিত রূপ। তাহলে আপাতত আমরা হিমালয়কে এই পর্যন্ত দেখছি, এটা হচ্ছে আরাকান হিমালয়। তাহলে উত্তরের এই অংশটাকে আমরা হিমালয় এবং এই অংশটাকে আমরা আরাকান হিমালয় বলছি। এবার হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে মূলত দুভাবে প্রভাবিত করে থাকে। তোমরা উত্তরে এই অংশটা দেখতে পাচ্ছ, এখানে হিমশীতল অঞ্চল, যেটা আমরা তেথিস হিমালয় বা হিমাদ্রি হিমালয় যে অংশটা বলি, তাহলে এটা হিমশীতল অঞ্চল।
এবার হিমালয় পর্বত এখানে আছে বলে উত্তরে এই অংশে থেকে সাইবেরীয় যে শীতল বায়ু সেটা কিন্তু ভারতে প্রবেশ করতে পারে না। তার জন্য ভারতে শীতকাল যতটা শীতল হওয়ার কথা ততটা শীতল হতে পারে না, তার থেকে উষ্ণ থাকে। কারণ হিমালয় পর্বত ওই উত্তরের বিশাল প্রাচীরের মতো অবস্থান করে উত্তর দিক থেকে আসা যে শীতল বায়ু সেটাকে ভারতে প্রবেশ করতে দেয় না। তাহলে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত শীতলতার হাত থেকে আমাদেরকে রক্ষা করে। না হলে হয়তো ভারতের এই অংশে আমরা যতটা এই অংশটা কর্মব্যস্ত বা এই অংশটা ভারতের ঘনত্বপূর্ণ অঞ্চল দেখতে পাচ্ছি সেটা কিন্তু থাকতো না। এই অঞ্চলে কৃষিকাজ, যে বিশাল পরিমাণে কৃষিকাজ হয়, সেটাও কিন্তু হতো না। তাহলে এটা হচ্ছে প্রথম পয়েন্ট, হিমালয় পর্বত কি করে ভারতের জলবায়ুকে প্রভাবিত করলো। তাহলে হিমালয় পর্বত যদি না থাকতো তাহলে ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী যে আর্দ্র জলবায়ু সেটা হতো না। এখানে শীতল বায়ু প্রবেশ করলে হিমশীতল ভারতের জলবায়ু চেঞ্জ হয়ে যেত। ভারতের জলবায়ু ভারত কৃষি প্রধান দেশ হয়তো থাকতে পারতো না। তাহলে এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, হিমালয় পর্বত আরো কিন্তু ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। কি করে? আমরা এটা বে অফ বেঙ্গল দেখতে পাচ্ছি, এটা আরবিয়ান সি। আচ্ছা, বে অফ বেঙ্গল থেকে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা দেখো প্রথম উত্তর দিকে যাওয়ার পর বা উত্তর পূর্ব দিকে যায়, গিয়ে এখানে যে আরাকান হিমালয় সেখানে বাধা পায়। বাধা পেয়ে কিন্তু আর এইদিকে যেতে পারে না, তার বদলে এইদিকে বাধা পেয়ে উত্তর দিকে যায়, উত্তর হিমালয়ে বাধা পায়। ফলে এখানে বিশাল পরিমাণ বৃষ্টিপাত ঘটায়। যে এই অঞ্চলটায় রয়েছে মেঘালয়, যেটাকে আমরা মৌসিনরাম বলি। বিশাল পরিমাণ বৃষ্টিপাত এখানে ঘটে। ঘটার পর এবার যখন এই হিমালয়ে বাধা পায়, এই হিমালয় কিন্তু একে উত্তর দিকে যেতে দেয় না। তখন এই কি করে, আস্তে আস্তে ভারতের মধ্যে প্রবেশ করে ভারতের উত্তর পশ্চিম দিকে যাওয়ার চেষ্টা করে। এবং তার ফলে কি হয়, এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের মধ্য দিয়ে প্রবেশ করার ফলে এখানে ভারতে বৃষ্টিপাত হয়। তাহলে হিমালয় পর্বত আছে বলেই এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু শেষ পর্যন্ত ভারতে প্রবেশ করে ভারতে যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে পারে। তাহলে এখানেও দেখো, হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে আর্দ্র জলবায়ুতে পরিণত করেছে। নাহলে উত্তর ভারতের এই যে বিশাল অঞ্চল যেখানে কৃষিকাজে খুবই উন্নত, এই কৃষিকাজ কিন্তু এখানে হতে পারতো না। দ্বিতীয়ত, ভারতের যে জলবায়ু বর্তমান বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু এখানে থাকতো না। অন্য কোনো বৈশিষ্ট্যতে হতে পারে, ভারত শুষ্ক প্রকৃতির জলবায়ুতে পরিণত হতে পারত। যেমন এই জায়গাটা আমরা ডেজার্ট বা থর মরুভূমি দেখতে পাচ্ছি, হয়তো এরই কিছুটা প্রভাব এই অংশে বেশি পরিমাণে থাকতো। তাহলে হিমালয় পর্বত আছে বলেই কিন্তু ভারতের এই অংশটা আর্দ্র প্রকৃতির এবং শীতলতার হাত থেকে রক্ষা পেয়েছে। তাহলে হচ্ছে প্রথম পয়েন্ট, হিমালয় পর্বত ভারতের জলবায়ুকে কি করে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় অংশটা আলোচনা করব যে পশ্চিমঘাট পর্বতমালা কি করে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, এখানে আমি বলে দিয়েছি, দেখো হিমালয় পর্বত সাইবেরিয়া থেকে আসা অতি শীতল বায়ুকে আটকায়, আমি যেটা প্রথমে ব্যাখ্যা করলাম। আর বৃষ্টির কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ ঢালে বাধা পেয়ে এখানে প্রচন্ড পরিমাণে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়। তার ফলে আমি যেটা ব্যাখ্যা করলাম এতক্ষণ তোমরা দেখলে। এবার আমরা পড়বো পশ্চিমঘাট পর্বতমালা কিভাবে ভারতের জলবায়ুকে প্রভাবিত করছে। চলো সেটাও আমরা ওই ম্যাপের সাহায্যে দেখে নিই। আমি প্রথমেই বলেছিলাম যে পশ্চিমঘাট পর্বতমালা এই জায়গাটায় পশ্চিমঘাট পর্বতমালা অবস্থিত। এবার দেখো, এই পশ্চিমঘাট পর্বতমালা এখানে এইভাবে আছে, আরব সাগর থেকে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা তার প্রধান শাখা পশ্চিমঘাট পর্বতমালা এখানে গিয়ে বাধা পায়। তাহলে পশ্চিমঘাট পর্বতমালা কেমন আছে, এইভাবে রয়েছে এখানে। তাহলে এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢাল, এটা পশ্চিম ঢাল। এবার আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই পশ্চিম ঢালে গিয়ে বাধা পায়, ফলে এখানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাত ঘটানোর পর এই বায়ু যখন পূর্ব ঢালে এসে পৌঁছায় তখন কিন্তু এতে বিশেষ জলীয় বাষ্প থাকে না, তার ফলে পূর্ব ঢালে বৃষ্টিপাতের পরিমাণ হয় কম, কিন্তু পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় এই জায়গাটায়। আমি আর একবার ক্লিয়ার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কোন জায়গাটায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়।
তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা পশ্চিমঘাট পর্বতমালা, তাহলে এখানে বাধা পায়, বাধা পেয়ে এই অংশে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটায় এই পশ্চিম ঢালে। তারপর বৃষ্টিপাত ঘটানোর পর এই যখন উত্তর দিকে যায় তখন জলীয় বাষ্প কমতে থাকে, বায়ুর উষ্ণতা বাড়তে থাকে, ফলে এখানে সৃষ্টি করেছে থর মরুভূমি। কিন্তু পূর্ব ঢালে এসে একদমই বৃষ্টিপাতের পরিমাণ হঠাৎ করে কমে যায়, ফলে এই অংশে কিন্তু যে বনভূমি সৃষ্টি হয়েছে ভারতের এই অংশে সেটাকে আমরা বলি চিরহরিৎ বনভূমি, অর্থাৎ এই অঞ্চলের মধ্যে যে বনভূমি রয়েছে তাতে সারা বছর গাছে পাতা থাকে এবং এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম, তাহলে সেটা ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য। আবার পূর্ব ঢালে বৃষ্টিপাতের পরিমাণ এই ঢালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, এই ঢালে বৃষ্টিপাতের পরিমাণ কম, সেটা কিন্তু ভারতের জলবায়ু, এবং এই জলবায়ুকে এখানে নিয়ন্ত্রণ করে থাকে পুরোপুরি পশ্চিমঘাট পর্বতমালা। এবার আমরা পড়বো পূর্বঘাট পর্বতমালা কিভাবে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। এটা খুব গুরুত্বপূর্ণ এবং এর অনেকগুলো অংশ রয়েছে, মূলত দুটি অংশ রয়েছে, আমরা দুটি অংশই পড়ার চেষ্টা করছি। পূর্বঘাট পর্বতমালা কি করে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, পূর্বঘাট পর্বতমালা কোনটা? তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে কিছুটা বিচ্ছিন্ন আকারে অবস্থান করছে, এগুলোই হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। এবার পূর্বঘাট পর্বতমালা যখন উত্তর পূর্ব থেকে মৌসুমী বায়ু ফিরে আসে, কখন? শরৎকালে বা শীতকালে। তাহলে দক্ষিণ পশ্চিম দিক থেকে যায় কিন্তু বর্ষাকালে, কিন্তু উত্তর পূর্ব দিক থেকে ফিরে আসে শরৎকালে বা বর্ষাকালে। তাহলে শরৎকালে বা বর্ষাকালে যখন ফিরে আসছে তখন এই বায়ু প্রথম প্রবেশ করে বে অফ বেঙ্গলে বা বঙ্গোপসাগরে। যখন এখানে প্রবেশ করে এখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে। মনে রাখো এটা কিন্তু বর্ষাকাল নয়, কিছুটা শীতকাল বা শরৎকাল। তাহলে এখান থেকে জলীয় বাষ্প সংগ্রহ করার পর এই যত এগোতে থাকে, এগিয়ে একসময় এই অংশে আঘাত ধাক্কা লাগে। এটা হচ্ছে করমণ্ডল উপকূল এই অংশটা। তাহলে এখানে কিন্তু এই শীতকালে এই পূর্বঘাট পর্বতের প্রভাবে এখানে বৃষ্টিপাত হয়। যদি পূর্বঘাট পর্বতমালা এখানে না থাকতো তাহলে কিন্তু এই বায়ুটা বাধা পেত না, সে সোজা এখানে বেরিয়ে আসতো, ভারতের এই অংশে কিন্তু বৃষ্টিপাত হতো না শীতকালে। তাহলে এই বায়ুর বাধা পাওয়ার কারণেই কিন্তু শীতকালে এখানে বৃষ্টিপাত হচ্ছে। আর আবার গ্রীষ্মকালেও এখানে বৃষ্টি, আমি আসছি এই অংশটা আমি আবার পড়াবো একটু পরে। তাহলে আপাতত আমরা দেখছি যে শীতকালে এখানে যে বৃষ্টিপাত হচ্ছে তার জন্য দায়ী পূর্বঘাট পর্বতমালা। পূর্বঘাট পর্বত না থাকলে এখানে শীতকালে বৃষ্টিপাত হতো না। তাহলে ভারতের যে এই করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয় সেটা ভারতীয় জলবায়ুর অন্যতম একটি বৈশিষ্ট্য, এবং সেই বৈশিষ্ট্যটা এখানে তৈরি হয়েছে এই পূর্বঘাট পর্বতমালা আছে বলেই। পূর্বঘাট পর্বতমালা এখানে না থাকলে এখানে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হতো না। তাহলে পূর্বঘাট পর্বতমালা ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, সেটা তোমরা দেখতে পেলে। এই জন্য দেখো আমি বলে দিয়েছি যে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু পূর্ব ঢালে বাধা পেয়ে অক্টোবর নভেম্বর মাসে এখানে বৃষ্টিপাত ঘটায়। সেটাই কেন ঘটায় আমি তোমাদেরকে ব্যাখ্যা করলাম। আবার পশ্চিমঘাট পর্বতমালা কি করে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে এর আগে কিন্তু আমি সেটাও ব্যাখ্যা করে দিয়েছি। তাহলে ভারতের জলবায়ুতে পর্বতের প্রভাব কি? এই তিনটি পর্বত, হিমালয়, পশ্চিমঘাট এবং পূর্বঘাট। যদিও আরেকটি পর্বত, ছোট পর্বত আমরা বলতে পারি না, তাকে আমরা পাহাড় বলাই ভালো, আমরা যেটা পড়ছিলাম মেঘালয়ের খাসি পাহাড়, সেও কিন্তু ভারতীয় জলবায়ুতে বা পৃথিবীর জলবায়ুতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ওখানে খাসি পাহাড় না থাকলে ওই মৌসিনরাম, যে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সেটা কিন্তু সৃষ্টি হতো না। তাহলে আপাতত আমরা তিনটে পর্বত কি আলোচনা করলাম, হিমালয় পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা কি করে ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে। তাহলে আশা করছি এটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এবার আমরা পরের টপিকে যাব। করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন? একটু আগেই আমি যেটা পড়ছিলাম সেটা আমি আর জাস্ট টাচ করে বেরিয়ে যাব, তবু আমি এখানে কি লিখেছি একটু বলে দিই। প্রথমে দেখো গ্রীষ্মকাল যে ঘটনা ঘটে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আনে এবং এই বায়ু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এখানে দেখো ম্যাপটা খেয়াল করো তোমরা, এটা গ্রীষ্মকাল, এটা ভারত মহাসাগর। তাহলে ভারত মহাসাগর দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন দক্ষিণ ভারতে প্রবেশ করছে, এখানে এখানে কিন্তু পূর্বঘাট পর্বতমালা রয়েছে এখানে। তাহলে এই পূর্বঘাট পর্বত এখানে বাধা পায়, বাধা পেয়ে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কখন? গ্রীষ্মকালে, ভারত মহাসাগর থেকে যাওয়ার সময়। তাহলে গ্রীষ্মকালে কিন্তু এখানে বৃষ্টিপাত হচ্ছে। কেন বৃষ্টিপাত হচ্ছে? কারণ এখানে পূর্বঘাট পর্বতমালা রয়েছে,
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পূর্বঘাট পর্বতমালার, দেখো এটা ইস্ট, এটা ওয়েস্ট, আমরা বলতে পারি এখানে ওয়েস্টে বা পশ্চিম দিকে বাধা পায় এবং এই অংশে বৃষ্টিপাত ঘটায়। তাহলে এখানে একবার বৃষ্টিপাত ঘটলো। শীতকালে কি ঘটনা ঘটে আবার আমি দেখাচ্ছি, এটা দেখো পূর্বঘাট পর্বতমালা। শীতকালে কি ঘটনা ঘটে একটু আগেই তোমাদেরকে যেটা বোঝালাম ওই পূর্বঘাট পর্বতমালার বৈশিষ্ট্য প্রভাবে, তাহলে শীতকালে ভারতের এই দিক থেকে উত্তর পূর্ব দিক থেকে মৌসুমী বায়ু আসে, এসে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন আবার পূর্বঘাট পর্বতমালা এখানে বাধা পায়, এবার কিন্তু দেখো ইস্ট বা পূর্ব দিকে বাধা পাচ্ছে, এর আগে কিন্তু এইখানে বাধা পেয়েছিল। তাহলে যখনই এখানে বাধা পেল এখানে আবার বৃষ্টিপাত ঘটায়, অর্থাৎ গ্রীষ্মকালেও বৃষ্টিপাত ঘটাচ্ছে আবার শীতকালেও বৃষ্টিপাত ঘটাচ্ছে। এইভাবে করমণ্ডল উপকূলে বছর দুবার বৃষ্টিপাত হয়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মানে ভারতের এমন একটি জায়গার নাম বলো যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়, তাহলে সেটা উত্তর হবে করমণ্ডল উপকূল। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন, তখন এই পয়েন্ট একবার ব্যাখ্যা করবে আর এই পয়েন্ট আর একবার ব্যাখ্যা করবে। আচ্ছা আমি এখানে একটি কথা বলে দিই, দেখো ভূগোল তোমরা জানছো পড়ছো ঠিক আছে, কিন্তু পরীক্ষা খাতায় ঠিকঠাক লিখতে না পারলে কিন্তু নাম্বার পাবে না। এবার যদি তোমরা অনেকে লিখতে পারো ভালো কথা, আর যদি না পারো মনে হয় যে আমার লেখা পদ্ধতিটা এখন ঠিক আছে কি ঠিক নেই সে সম্পর্কে তোমাদের এক্সট্রা কোনো ক্লাস করা দরকার, তাহলে আমাকে জানাবে। আমি শুধু ভূগোল কি করে লিখতে হয়, কি করে তোমরা কম শব্দের মধ্যে লিখে মোটামুটি বেশি নাম্বার পেতে পারো, তার উপর আমি আলাদা একটা লাইভ ক্লাস নেবো একদিন। যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের কথা রাখতে। ভূগোল বেশি লেখার দরকারই হয় না, ছোট্ট করে লিখতে হয়, পড়াটাই মেন। আর ভূগোলে কখনো মুখস্থ করতে নেই, ভূগোল সবসময় বুঝে বুঝে পড়তে হয়। আমি যেভাবে পড়াচ্ছি তোমরা রেগুলার ক্লাস করো, তোমাদের ক্লাস করার পর এই টপিকটা নিয়ে তোমরা প্রতিদিন বেশি নয় আধ ঘন্টা পড়ো আর নিজের নোটস তৈরি করো। ভূগোল বাইরে কোথাও যেতে হবে না, এখান থেকেই তোমাদের হয়ে যাবে। যা সমস্যা হবে আমি কথা দিচ্ছি সলভ করে দেবো। তো যাই হোক, তাহলে এবার আমরা পড়ে নিলাম করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন। আশা করছি তোমরা বুঝে গেছো। যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি এই ক্লাস চলাকালীন যদি কমেন্ট পেয়ে যাই তাহলে ভালো, তোমাদেরকে এই ক্লাসে বুঝিয়ে দেবো। তাহলে আমরা পড়ে নিলাম করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হওয়ার কারণ। এবার আমরা পরের টপিকে চলে যাব। পরের টপিক রয়েছে রাজস্থানের মরুভূমি সৃষ্টি হলো কেন। কেন রাজস্থানের মরুভূমি সৃষ্টি হচ্ছে, এখানে আমি 3টি পয়েন্ট মোটামুটি হাইলাইট করেছি, 3টি ব্যাখ্যা করবো। আগে আমি একটু বলে দিই। এখানে দেখো প্রথম হচ্ছে জলীয় বাষ্পের অভাব। কি বলেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বত পার হয়ে যখন সৌরাষ্ট্রে পৌঁছাতে জলীয় বাষ্প শূন্য হয়ে যায় দক্ষিণ পশ্চিম, এটা আমি ব্যাখ্যা করব, মনে রাখো। আচ্ছা, আরাবল্লী পর্বত সমান্তরালের অবস্থান, আরাবল্লী পর্বত বায়ুর গতির সমান্তরালে অবস্থিত বলে বৃষ্টিপাত কম হয়, ফলে এখানে মরুভূমি সৃষ্টি করেছে। আর এবং প্রতিকূল পরিবেশ, গড় উষ্ণতা 45 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, অত্যাধিক বাষ্পীভবনের কারণে জলীয় বাষ্পের ঘনীভবন হয় না, বার্ষিক বৃষ্টিপাত 25 সেন্টিমিটারের কম, ফলে এখানে মরুভূমি সৃষ্টি হচ্ছে। 3টি পয়েন্টে আমি তোমাদের সুবিধার্থে ব্যাখ্যা করব যাতে তোমাদেরকে মুখস্থ না করতে হয়, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা দেখো, থর মরুভূমিটা কোথায়, এইরকম একটি জায়গায়, এটা থর মরুভূমি। এবার এটা পশ্চিমঘাট পর্বতমালা বারবার আসছে, কারণ এটা ভারতের জলবায়ুকে এতটাই প্রভাবিত করে যে এর কথা, এই পশ্চিমঘাট পর্বতমালার কথা বাদ দিয়ে ভারতের জলবায়ু আলোচনা হতেই পারে না। এবার পশ্চিমঘাট পর্বতমালার এটা পশ্চিম ঢাল, এখানে প্রথম আরব সাগরীয় শাখা মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা এখানে বাধা পায়। আমি একটু আগে ব্যাখ্যা করলাম, বাধা পেয়ে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, শৈলক্ষেপ বৃষ্টিপাত। এরকম একটি জায়গায় কিন্তু মুম্বাই অবস্থিত। তোমরা শুনলে কিছুদিন আগে মুম্বাইতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং বন্যা হয়ে গেছে, এবং এটা কিন্তু মুম্বাই প্রায়ই হয়ে থাকে, কারণ এই অংশে এই পশ্চিমঘাট পর্বতমালা থাকায় এখান থেকেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেরোতে পারে না, ফলে এখানেই গোল গোল হয়ে ঘূর্ণবাতের তৈরি করে বা ঘুরতে থাকে এবং এখানেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে থাকে। ফলে এই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু এই অঞ্চলে বা মুম্বাইতে বন্যা হয়। এবার এই বায়ুটা যখন এখানে প্রবেশ করলো, এখান থেকে প্রবেশ ঘুরতে ঘুরতে যখন উত্তর দিকে যাচ্ছে, ভাবো তাহলে এখানে ম্যাক্সিমাম বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবার যত উত্তর দিকে যাবে তত কিন্তু এতে জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকবে, এবং যত উত্তর দিকে আসছে তত কিন্তু থর মরুভূমির দিকে এগিয়ে আসছে।
আর থর মরুভূমির বাতাস এখানে উষ্ণ, ফলে এই বায়ুটা যত উত্তর দিকে যাবে তত কিন্তু উষ্ণতা বাড়বে। এবার বায়ু যদি উষ্ণতা বাড়ে তার কিন্তু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। তাহলে এখানে এমনিতেই প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে জলীয় বাষ্প কমে গেছে, ফলে উত্তর দিকে যত যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ এমনিই কমে যাচ্ছে। দ্বিতীয়ত উত্তর ভারতে উত্তর দিকে যত যাচ্ছে থর মরুভূমির দিকে এই বায়ুর উষ্ণতা বেড়ে যাচ্ছে। তাহলে উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে এই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে, ফলে এখানে যখন পৌঁছায় তখন এই বায়ুতে জলীয় বাষ্প খুব মিনিমাম থাকে। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই বায়ু এতটাই উষ্ণ হয়ে যায় যে এই বায়ুর মধ্যে জলীয় বাষ্প থেকে জলকণায় বা ঘনীভবন হওয়ার তো সম্ভাবনা থাকেই না, বরং এখানে যা পরিমাণ ছোটখাটো জলীয় বাষ্পপূর্ণ অঞ্চল থাকে সেই জলীয় বাষ্পটা শোষণ করে নেয়, ফলে এখানে থর মরুভূমি সৃষ্টির প্রথম পর্যায়ে রচনা করে। তাহলে এটা হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এখানে পৌঁছায় না, তার কারণে এখানে থর মরুভূমি সৃষ্টি হয়েছে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট কি হবে? এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, এই জায়গাটা এত বৃষ্টিপাত হওয়ার মূল কারণ কি? এখানে একটি পর্বতমালা রয়েছে, পশ্চিমঘাট পর্বতমালা, সেখানে বাধা পায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু, ফলে এখানে বৃষ্টিপাত হয়। আচ্ছা, একটু আগে পড়ালাম যে পূর্বঘাট পর্বতমালা থাকার কারণে এখানেও কিন্তু বৃষ্টিপাত হয়, কারণ পূর্বঘাট পর্বতে বাধা পায়। আমি প্রথম দিন পড়িয়েছিলাম যে এই জায়গায় রয়েছে খাসি পাহাড়, তার দৌলতে এখানে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, এই যে মৌসুমী বায়ু বৃষ্টিপাত শুধু একা ঘটায় না, মৌসুমী বায়ু যখনই কোনো পাহাড় বা পর্বতে বাধা পাচ্ছে তার প্রভাবে সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে। এবার এই যে মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতমালা এখানে বৃষ্টিপাত ঘটানোর পর যখন এই অংশে আসে, প্রথমত তো জলীয় বাষ্প কমে যায়, আর দ্বিতীয়ত যা সামান্য পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটাকে বাধা দেওয়ার মতো এখানে এই বায়ুকে বাধা দেওয়ার মতো পাহাড় বা পর্বত নেই, ফলে এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কমে যায় বা থাকে না। এখানে একটি পাহাড় বা পর্বত আছে আরাবল্লী, সেটা এই বায়ু যেদিকে যাচ্ছে তার সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করছে, ফলে এই আরাবল্লী পর্বত যদি এইভাবে অবস্থান না করে এখানে এইভাবে অবস্থান করতো আরাবল্লী পর্বত, তাহলে এই বায়ু গিয়ে কিন্তু এখানে বাধা দিত, তার প্রভাবে এখানে বৃষ্টিপাত হতে পারতো। কিন্তু আরাবল্লী পর্বত ওই আড়াআড়ি ভাবে অবস্থান না করে এই বায়ুর গতির সমান্তরালে অবস্থান করেছে, ফলে এই আরব সাগরীয় শাখার বায়ু, মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা এই অংশে যখন আসছে তখন কিন্তু একে বাধা দিয়ে সেখানে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটানোর মতো পরিবেশ রচনা করতে পারছে না, কারণ এখানে এমন কোনো পাহাড় বা পর্বত নেই, তার প্রভাবে কিন্তু এখানে বৃষ্টিপাত হতে পারছে না। তাহলে এই কারণেও কিন্তু থর মরুভূমি সৃষ্টি হয়েছে, ভারতে থর মরুভূমি সৃষ্টির এটাও অন্যতম কারণ। আর তৃতীয় আরেকটি কারণ আমি এখানে ব্যাখ্যা করেছিলাম যে কি কারণে এখানে থর মরুভূমি সৃষ্টি হয়েছে। দেখো, সূর্য যখন উত্তর ভারতের উপর লম্বভাবে কিরণ দেয়, সব থেকে বেশি লম্বভাবে কিরণ দেয় এই অঞ্চলটায়, ফলে এই অঞ্চলে তাপমাত্রা মানে সব থেকে বেশি হয় ভারতের মধ্যে, যেখানে যেখানে তাপমাত্রা বাড়ে তার থেকে সব থেকে বেশি তাপমাত্রা এই অংশে হয়, এবং সব থেকে বড় লো প্রেশার বা নিম্নচাপ এখানে সৃষ্টি হয়ে থাকে, এটাই সৃষ্টি হয় নিম্নচাপ বা লো প্রেশার এই অংশে। তাহলে এখানে ওই অতিরিক্ত লম্বভাবে তাপ দেওয়ার কারণে এই অঞ্চলে লো প্রেশার সৃষ্টি হয়, নিম্নচাপ সৃষ্টি হয়, ফলে এই অঞ্চলে তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এখানে থাকার কোনো সম্ভাবনা থাকে না, যা ছোটখাটো জলীয় বাষ্পপূর্ণ অংশ থাকে সেটা উপর দিকে উঠে যায়, ঘনীভবন ঘটে অন্য কোথাও বৃষ্টিপাত ঘটায়, কিন্তু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটানোর মতো কোনো পরিবেশ থাকে না, কারণ তাপমাত্রা এতটাই বেশি। আমি পড়াতে গিয়ে বলেছিলাম যে এখানকার তাপমাত্রা কখনো কখনো 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাহলে এত বেশি তাপমাত্রা কখনো এখানে বৃষ্টিপাত ঘটতে পারে না। তাহলে এতগুলো কারণের জন্য, মূলত এই তিনটি কারণের জন্য এই অংশে মানে থর মরুভূমি, ভারতের এই অংশে থর মরুভূমি সৃষ্টি হয়েছে। তাহলে কারণ কি কি আমি প্রথমে ব্যাখ্যা করলাম যে জলীয় বাষ্প অভাব, কেন জলীয় বাষ্পের অভাব ব্যাখ্যা করে দিয়েছি। তারপর কি ব্যাখ্যা করলাম, আরাবল্লী পর্বতের সমান্তরাল অবস্থান, এই দেখো এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা, এটা যদি আরাবল্লী পর্বত হয় এর সমান্তরালে প্রবাহিত হচ্ছে, ফলে এ বাধা পাচ্ছে না। তার থেকে যদি আড়াআড়ি অবস্থান করতো তাহলে বাধা পেত এবং এখানে বৃষ্টিপাত ঘটতে পারতো, ফলে এখানে বাধা না পাওয়ার কারণেই কিন্তু এখানে ঘনীভবন ঘটে না, মেঘের সৃষ্টি হয় না, তার ফলে এখানে বৃষ্টিপাত হয় না, ফলে এখানে কিন্তু থর মরুভূমি সৃষ্টি হয়েছে। আর প্রতিকূল পরিবেশ একটু আগেই বললাম
যে গড় উষ্ণতা 45 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি, কখনো কখনো তাপমাত্রা 55 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে যায়। ফলে অত্যাধিক বাষ্পীভবনের কারণে জলীয় বাষ্পের ঘনীভবন হয় না। একটু আগে যেটা বললাম, ঘনীভবন বলতে আমরা কি বুঝি? আমরা প্রথম থেকে বলছি, এটা যদি জলীয় বাষ্পপূর্ণ বায়ু হয়, সে যখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু থেকে জলকণায় পরিণত হবে, সেই প্রক্রিয়াটাকে বা পদ্ধতিটাকে আমরা বলবো ঘনীভবন। তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু জলকণায় পরিণত হতে হলে সেই জলীয় বাষ্প শীতল হতে হয়, শীতল হলে তবেই সেটি জলকণায় পরিণত হবে। কিন্তু এখানে তাপমাত্রা থাকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড গড়, কখনো কখনো 55 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। ফলে এত উষ্ণতায় কিন্তু ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু কখনোই জলকণায় পরিণত হতে পারে না। ফলে এখানে ঘনীভবন ঘটে না, তার প্রভাবে এখানে বৃষ্টিপাত খুবই কম হয়। বার্ষিক বৃষ্টিপাত 25 সেমির কম, এখানে বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারের কম, কোনো কোনো বছর তার থেকেও কম বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে এতগুলো কারণের জন্য মূলত রাজস্থানে থর মরুভূমি সৃষ্টি হয়েছে। আশা করছি এটা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি যে রাজস্থানে থর মরুভূমি সৃষ্টির কারণ কি, ব্যাখ্যা করো। আসলে তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং এই 3টি পয়েন্ট তোমরা ব্যাখ্যা করলেই চলবে যে রাজস্থানে থর মরুভূমি কেন সৃষ্টি হয়েছে। তাহলে আজকে আমরা 3টি অংশ মোটামুটি পড়ার ছিল, আমরা পড়ে নিয়েছি। একবার আমি প্রত্যেকটা সারাংশ করে দিয়েছি। দেখো, ভারতের জলবায়ু, এটা হিমালয় কি করে ভারতের জলবায়ুকে প্রভাবিত করে আমি আলোচনা করেছি। পূর্বঘাট কি করে ভারতের জলবায়ুকে প্রভাবিত করে আলোচনা করেছি। পশ্চিমঘাট পর্বতমালা ভারতের জলবায়ুকে কি করে প্রভাবিত করে আমি আলোচনা করে দিয়েছি। দেখো, রাজস্থানে থর মরুভূমি কেন সৃষ্টি হয় সেটাও আলোচনা করেছি। তাহলে আমি আজকে যে যে বিষয়গুলো আলোচনা করার ছিল আজকে ক্লাসে, আমরা কিন্তু প্রত্যেকটা অংশ আলোচনা করে নিয়েছি। যারা লেটে জয়েন করলে তারা যদি মনে করো যে ক্লাসটা তোমাদের কাজে লাগবে, তাহলে প্রথম থেকে তোমরা দেখে নিতে পারো। এরপরে যদি কোনো অসুবিধা হয়, আর যারা যারা টেটের জন্য খাটছেন বা টেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু এই ক্লাসগুলো অবশ্যই করে নিতে পারেন। কারণ টেট যতই শর্ট প্রশ্ন থাকুক, আপনার যদি ধারণাটা ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে কিন্তু টেটে এখান থেকে যা প্রশ্ন আসুক, যত ঘুরিয়ে আসুক, আপনার উত্তর দিতে কোনো অসুবিধা হবে না। তো এটাই ছিল আজকে ক্লাস। আমরা মোটামুটি পড়ে নিয়েছি ক্লাসে যে যে টপিকগুলো ছিল। তোমাদের আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করো, আমি নেক্সট ক্লাস অবশ্যই সেটা ব্যাখ্যা করে দেবো। আর যে কথাটা আবার বারবার বললাম, যদি ভূগোলে কি করে লিখতে হয় সে বিষয়ে তোমাদের কৌতূহল থাকে, আমরা কম শব্দের মধ্যে কি করে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি। একটা কথা মনে রাখবে, তোমরা যত ভালোই পড়াশোনা করে যাও, পরীক্ষার খাতায় তুমি কি লিখছো, কিভাবে লিখছো, তার উপর কিন্তু নির্ভর করে তুমি কত নাম্বার পাবে। তাই শুধু পড়লেই হবে না, লিখতে জানতে হবে তুমি কি করে লিখবে। আর সেই কম শব্দের মধ্যেই কি করে ভালোভাবে ভূগোল লেখা যায় সাজিয়ে গুছিয়ে, সে সম্পর্কে যদি জানার থাকে তোমরা কমেন্ট করতে পারো। আমি নেক্সট কোনো ক্লাসে সেই সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে দেবো। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই ছিল। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, খুব ভালোভাবে বুঝে গেছো। তো ভালোভাবে পড়াশোনা করো, আবার নেক্সট ক্লাস নিয়ে ফিরে আসবো। ততদিন পর্যন্ত যদি কোনো অসুবিধা থাকে পড়তে গিয়ে আমাকে জানাতে পারো। অসুবিধা না থাকলে আমরা পরের ক্লাসে আবার অন্য কোনো টপিক নিয়ে ফিরে আসবো। তো ভালো থেকো, ততদিন পর্যন্ত গুড নাইট।